তালি পাওয়া কথা বলা খুব সহজ ব্যাপার, কিন্তু ক্ল্যাপিং পাওয়ার জন্য এরকম রাজনীতির চটকদার এরকম অনেক কথা থাকে, কথা যেগুলো আমরা বলতে পারি, বাট বাস্তবতা বা বাস্তব কিন্তু অনেক ভিন্ন, অনেক রূঢ়। সংসদবিহীন একটি সরকার যত যাই করুক, সেই বিষয়গুলো আমার ঠিক বোধগম্য নয় একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক কর্মী হিসেবে আমার বোধগম্য নয় যে কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব একটি পার্লামেন্ট ছাড়া। কারণ যারা সংস্কারের কথা বলছেন, আমার ধারণা নিশ্চয়ই ওনারাও এতটুকু বুঝতে সক্ষম যে যাই করি না কেন, কারণ অতীতে দেখা গিয়েছে যে অনেকে এরকম অনেক সংস্কারের কথা বলেছে, কিন্তু যখন পার্লামেন্ট বসেছে, আমরা 111-এর সময় দেখেছি তারও অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলেছিল, অনেকগুলো সংস্কার প্রস্তাব কি কি সব করেছিল। কিন্তু পরবর্তীতে যখন পার্লামেন্ট বসেছে, স্বৈরাচার যখন ক্ষমতা গ্রহণ করেছে, খুব ক্লিয়ারলি বলা যায়, কম বেশি এটি বলার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন হয় না, 2008 সালের নির্বাচনে সেখানে ঘাপলা ছিল। সেটি যে স্বৈরাচার যে ক্ষমতায় ছিল তার বিভিন্ন কথাবার্তা থেকে বেরিয়ে এসেছে। এগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এছাড়াও ইলেকশন রেজাল্ট অ্যানালাইসিস করলেও আমরা দেখেছি 2008 সালে, তারপরেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেটিকে একসেপ্ট করে নিয়েছিলাম সেই সময়। তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখেছি যে তখনও সেই সব সংস্কার প্রস্তাবকে তখন অন্যভাবে চেঞ্জ করে ফেলা হয়েছিল, করা হয়নি। কারণ সেটি প্রকৃত জনগণের ভোটে নির্বাচিত সংসদ ছিল না। জনগণের ভোটে 2008 সালে প্রকৃত জনগণের ভোটে ছিল না। এবং এইবার আর সেইবারের তফাৎটা এটাই হচ্ছে যে এইবার সংস্কারের প্রস্তাব সবচাইতে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সামনে এবং দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। আর কেউ করার আগে, সবচাইতে আগে আমরা করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংস্কার প্রস্তাব সবচাইতে আগে উপস্থাপন করেছি, কমিটমেন্ট করেছি আমরা বাংলাদেশের মানুষের কাছে, সেজন্যই এটিকে পর্যায়ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এটি প্রতিশ্রুতি পূরণ করা, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব। এবং এই পবিত্র দায়িত্ব যদি আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে বাস্তবতার নিরিখে আমাদেরকে এটিকে পূরণ করতে হয়, অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে। কারণ সংসদ ছাড়া একটি নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রকৃতভাবে তাদের রায় প্রদান করতে পারবে, সেই রায়ের মাধ্যমে যেটাই রেজাল্ট হোক না কেন সংসদের, স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আহ, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বিষয়, কোন নির্বাচন আগে হবে, কোন নির্বাচন পরে হবে, বিভিন্ন জনের বিভিন্ন দাবি হয়তো থাকতেই পারে, এটিতে থাকতেই পারে। কিন্তু আমাদেরকে আজকে একটি বাস্তবতা মনে হয় বিবেচনা করতে হবে। সেই বাস্তবতা, আমরা যদি আমাদের চারিদিকে তাকাই, তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। বিভিন্ন টিভি টক শো থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেন, বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে, প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা, এটি হওয়া উচিত তাদের মূল লক্ষ্য। আমরা আহ, লক্ষ্য করছি যে আহ, বিভিন্ন কথাবার্তা, সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম
কনফিউশনের তৈরি হচ্ছে, বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে আমাদের, এবং এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে। কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। রাজনীতি অস্থির হলে এটি এফেক্ট করবে অর্থনীতিতে, এবং অর্থনীতি এফেক্ট করবে সবকিছুকে। অর্থনীতি এফেক্ট করবে সবকিছুকে। সেই জন্যই অর্থনীতি এফেক্ট করবে, এমনকি আপনারা যারা আইন পেশার সাথে সম্পৃক্ত আছেন, আপনার পেশাকে এফেক্ট করবে খুব স্বাভাবিকভাবে। একজন ক্ষুদ্র মুদি দোকানদার বলি, একজন রিক্সা চালক বলি, একজন সিএনজি চালক বলি, একজন মাঝারি ব্যবসায়ী বলি, আহ, যে কারো কথাই বলি না কেন, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এফেক্ট করবে এবং প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। আমরা যখন একটি স্থিতি অবস্থার মধ্যে নিয়ে আসব, সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য বিষয়, যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন, রাজনৈতিক তর্ক বিতর্ক বলুন, সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে মূল জায়গা, যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে, এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে, তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা এখানে আছেন, আপনাদের নামের সাথে একটি লার্নের শব্দ সবসময় ব্যবহার করা হয়, এবং এই কথাটি কম বেশি আমরা সবাই বিশ্বাস করি, এটির যথার্থতা আছে। সেজন্যই আজকে এখানে যেই উপস্থিতিবৃন্দ আপনারা উপস্থিত আছেন, আপনারা, আহ, আমি মনে করি সমাজের একটা দর্পণ হিসাবে আপনাদেরকে আমরা বিবেচনা করতে চাই, এবং সেই জন্যই আপনাদের এখানে বিশাল একটি ভূমিকা আছে। এখানে আপনারা এই পেশার সাথে যারা জড়িত আছেন, আপনাদের একটি বিশাল ভূমিকা আছে। কি সেই বিশাল ভূমিকা? সেই বিশাল ভূমিকাটা হচ্ছে যে, এই যে আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যে দেশে একটি স্থিতি অবস্থা প্রয়োজন আমাদের। স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, পলাতক স্বৈরাচার, দেশে অবশ্যই দ্রুত একটি স্থিতি অবস্থার প্রয়োজন। প্রিয় উপস্থিতিবৃন্দ, একটি কথা, আমি জানি না এই কথাটি কে কিভাবে গ্রহণ করবেন, তবে একটি কথা আমি মনে করি, বাস্তবে আমাদেরকে অনেক বিষয়ে ডিল করতে হয় আমাদেরকে। আমাদেরকে বলতে আমরা বোঝাচ্ছি সকলকে আমাদেরকে মেনে চলতে হয়, বুঝে চলতে হয়। সেজন্য আমি বলছি যে আজকে যেই কথাগুলো আমি বলার চেষ্টা করেছি, আপনাদের সামনে বলতে চাইছি আপনাদের সামনে, সেটি হচ্ছে যে আমরা যত দ্রুত দেশে একটি স্থিতি অবস্থা, মানে এইটি আগে করব না ওটি আগে করব, ওটি আগে করব না এটি আগে করব, এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে, আহ তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি। দেশ তো ক্ষতিগ্রস্ত হবেই, এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে। সেজন্যই আমরা মনে করি, বিএনপির অবস্থান থেকে আমরা মনে করি, আহ, রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি, দেশে যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা সম্ভব, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব, সরিয়ে নিয়ে আসা সম্ভব। অনেকেই বলে থাকেন, কোনো কোনো ব্যক্তি, আমি শুনেছি, অনেকের না বলেও কোনো কোনো ব্যক্তি বলার চেষ্টা করেন বা বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সে কথাটি এইভাবে না বলে আমরা চিন্তা করতে পারি, নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে, এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর
আহ, প্রকটতা, তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে। এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়, এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন, স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। একদিনে কোনো কিছুই হবে না, বাট হওয়া পসিবিলিটি শুরু হবে, হওয়ার সম্ভাবনা শুরু হবে। কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমরা এখানে 31 দফার কর্মশালায় অনুষ্ঠানে যোগদান করেছি। এই 31 দফার লক্ষ্য উদ্দেশ্যই ছিল দেশ এবং দেশের মানুষ, কিভাবে দেশের মানুষের অবস্থার উন্নতি ঘটানো যায়, কিভাবে দেশের উন্নতি ঘটানো যায়। এই 31 দফা বাস্তবায়নের সুযোগ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়, তাহলে এই 31 দফা আমরা পূরণে আমরা যথাসাধ্য আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। কিন্তু কিন্তু 31 দফাকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি 31 দফা বাস্তবায়ন করতে হলে 31 দফা আপনারা যদি খুব ভালো করে দেখেন, আহ, আমরা আমাদের অবস্থান থেকে 31 দফা দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি, 6টি বোধহয় কমিশন গঠন করেছেন, তারাও বিভিন্ন বিষয়ে সুপারিশ দিয়েছেন। আপনারা যদি মিলিয়ে দেখেন, দেখবেন খুব একটা বেশি তফাৎ নেই 31 দফার সাথে, খুব একটা বেশি ডিফারেন্স নেই। কিছু কিছু থাকতেই পারে, না থাকার কোনো কারণ নাই। তাদের কিছু কিছু বিষয় মনে হয়েছে ওনারা দিয়েছেন, এটা দিতেই পারেন ওনারা। কিন্তু মূল বা বেসিক বিষয়গুলোর মধ্যে কোনো তেমন কোনো পার্থক্য নেই। তাই যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা মনে করি। এবং একই সাথে আপনারা প্রথমেই যেই কথাটি বলেছি, বোরহান সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে 31 দফা শুধু বিএনপির না, বিএনপির সাথে আমরা আরো কতগুলো রাজনৈতিক দল, যেই দলগুলোর সাথে আমাদের রাজনৈতিক আদর্শেরও ভিন্নতা আছে, কিন্তু সেই দলগুলো, সেই দলের নেতৃবৃন্দও কিন্তু আলোচনা পর্যালোচনা করে, আমরা তাদের সাথে আলোচনা করে আমরা সকলে মিলে দিয়েছি। কাজেই 31 দফা এই বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন, বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন। শুধু বিএনপি না, বিএনপির সাথে আরো অনেকগুলো দল আছেন যারা তাদের মতামত দিয়েছেন, এবং তারাও বাংলাদেশের বহু মানুষকে রিপ্রেজেন্ট করেন। বিএনপি যেমন করে তারাও করেন। কাজে এটি বৃহৎ জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশন হচ্ছে, বা রিফ্লেকশন, বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন হচ্ছে এই 31 দফা। কাজে এখানে খুব অন্য কারোর সাথে বা বর্তমানে যারা দিচ্ছেন তাদের সাথে খুব তফাৎ হওয়ার কোনো কারণ নেই। 31 দফা পূরণ করতে হলে শুধু আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে, আমরা 31 দফা পূরণে প্রতিটি দল, প্রতিটি মানুষের আমাদের সহযোগিতা কাম্য। প্রতিটি দল, প্রতিটি মানুষের সহযোগিতা কাম্য আমাদের। আমরা একা পারবো না। যেহেতু দেশ গঠন একক কোনো কাজ নয়, দেশ গঠন, দেশকে, রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্রের কাঠামোকে পুনর্গঠন করতে হলে একক সরকারের পক্ষে সম্ভব নয়। এটি দরকার সকল মানুষের সমষ্টিগত প্রচেষ্টার মাধ্যমে।